আমি যদিও ভিডিও যেগুলো করি সেগুলো সাধারণত ইতিহাস ঐতিহ্যকে সাথে নিয়ে করার চেষ্টা করি, মানুষকে কিছু শেখানোর জন্য, নিজে কিছু শেখার জন্য চেষ্টা করি। আমার ভিডিওগুলো হচ্ছে সেই ধরনের তৈরি করার চেষ্টা করি। কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি আজকে প্রথমবার ব্লগিংয়ের চেষ্টা করতেছিলাম, তো কেমন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গহীন অরণ্যের মধ্যে আমরা 3 দোস্ত, রিঙ্কু আসছে যশোর থেকে, সে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। আজকে আমরা একটু ঘোরাঘুরি করতেছি, সামনে একটা খাল আছে। এখন খালটা আমরা কিভাবে পার হব দোস্ত? ডাইরেক্ট চলে যাওয়া যাবে? সাঁকো আছে? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌহিদ রূপম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রূপমস অ্যারাউন্ড। আমার পিছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল বাইকার, FMSCI সার্টিফাইড শেখ ফিরোজ আহমেদ সম্রাট। আজকে আমি তাকে নিয়ে মূলত একটা বাইক রাইড করব। যদিও আমার বাইক তার মানসম্মত না। গহীন জঙ্গলের মধ্যে থেকে আমরা বেশ কিছু সময় হেঁটে বের হইলাম। এখন আমরা আমাদের গন্তব্য হচ্ছে আড়ুয়া। আমরা আজকে কিছুটা সময় বাইকে রাইড করব। এত সময় আমরা বাগানের মধ্যে ঘোরাঘুরি করেছি। প্রায় 8 কিলো বাইক চালানোর পর আমরা এখন আছি, এটা কি নদী? এটা নদী না, এটা খাল। খাল? কি খাল এটা কাকা? এই খানজান আলী কাটি ছিল ভৈরব নদী তো, ওইটা এটা তো কাটা। এই ভৈরবের মাথায়, এটা ভৈরবের মাথা না, এটা একটা অংশ। মজুদখালী কয় না? মজুদখালী বলে এটাকে, আর একটা নদী বলে মজুদখালী। ভৈরবের মাথায় শাখা, আচ্ছা শাখা। যাই হোক, আমার পিছনে বাংলাদেশের বিখ্যাত বাইকার, তিনি লজ্জা পাচ্ছেন। প্রথমবার আমার ইউটিউবে ব্লগিংয়ে তাকে আনার চেষ্টা করতেছি, তো তিনি প্রথম থেকে একটু লজ্জিত। তিনি আবার ক্যামেরা এবং ছবি থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। কেন আড়াল করেন এটা আমি জানি না, কিন্তু চেষ্টা করেন আড়াল করার জন্য। এবং সে আমাদের একজন চকলেট বয় বললে ভুল হবে, সে আর অনেক সুইট দেখতে, অনেক মেয়েরাই তার ক্রাশ খায়, ঠিক আছে। কিন্তু তিনার সেদিকে তার নজর একটু কম। তার চিন্তা চেতনা যে আমি তার লাভার বলতে বাইক, অ্যাট এনি বাইক সে খুব ভালো রাইড করে। এবং তার পিছনে বসলে অনেক সময় আগে আমি ভাবতাম যে ও যেহেতু বাইক রাইডার, অনেক উল্টাপাল্টা হয়তো বাইক টেক চালাবে, কিন্তু আমি কখনো আনকমফোর্টেবল ফিল করিনি, বরঞ্চ ওর পিছনে বসলে আমার সেফটি মনে হয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় এখন, পশ্চিমা সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে। তো আমরা আসলে একটু লেট করে ফেলছি, আমাদের আরও আগে বেরোনো হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমরা গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। এখন সন্ধ্যা প্রায়, চেষ্টা করছি, তারপরে দেখি পৌঁছানো যায় কিনা। মোটর স্পোর্টস ফেডারেশন নাই, তার জন্য আমরা লেখালেখি করতেছি। ইনশাল্লাহ আগামীতে মোটর বাংলাদেশ হবে, ইনশাল্লাহ হবে। আমি ইন্ডিয়া যাব, আমার ফেডারেশন নেই। তাহলে ইন্ডিয়ায় চলে যাই, টাকা জমি সব দিয়ে। না, ইন্ডিয়া গেলে সমস্যা নাই, এটা চলবে। তোমরা তো এখানে বাংলাদেশের, তোমার খুলনা অঞ্চলের লোকজন তো অর্ধেকই ইন্ডিয়াতেই থাকে না, একসময় এখান থেকে দিতেছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সিসি লিমিট কেন বাংলাদেশে? সিসি লিমিটের কারণ হচ্ছে যে বাংলাদেশের রাস্তাঘাট অনেক উন্নত না, এবং শ্রীলঙ্কা তো বাংলাদেশের থেকে বড় না। হ্যাঁ, বাংলাদেশের থেকে বড় না। তাহলে ভুটান শ্রীলঙ্কায় সিসি লিমিট নেই কেন? কারণ তাদের পাহাড় পর্বত ডাঙাতে হয়। এটা একটা ভুল ধারণা আপনার। এই 150 সিসি এই যে জিক্সার গাড়ি, আর এর কি কন্ট্রোলিং এক হবে? অবশ্যই না। এটা আছে সিসির বিষয়। এটা 500 সিসি গাড়ি 100তে ব্রেকিং পাওয়ার, আর 150 সিসি গাড়ি 100তে ব্রেকিং পাওয়ার এক না। হ্যাঁ, তা তো অবশ্যই। 350 সিসি গাড়ি টপ স্পিড 110 আছে। আচ্ছা। আবার 150 সিসি গাড়ি টপ স্পিড 150 আছে। আচ্ছা, তাহলে সিসি লিমিটটা বিসবে কি হয়? এটা কোনো ধারণা আর দেখেন। এদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রোডে, সিসি লিমিট কম বলে। মোটরসাইকেল তো অ্যাক্সিডেন্ট হয় না।
জি। পুরো সিসি লিমিট কমের জন্য। যখন একটা ট্রাককে ওভারটেক করে এটা গ্যাপে ঢুকবে, হুম। ওই যে পাওয়ারটা অ্যাক্সেলেশন, ওই পাওয়ারটা এই গাড়িগুলো দিতে পারে না। আচ্ছা। সিসি R15 বলিস বা GSX বলিস, হুম। এই পাওয়ারটা দিতে পারে না, যার কারণে ওই গ্যাপটা পূরণ করতে পারে না। ট্রাক চলে আসে, বাস চলে আসে, মুখোমুখি ঠেঙায় দেয়। আচ্ছা, তুমি সরকারের কাছে লিখিত আবেদন কি করেছিলে? চিঠি পাঠাচ্ছি। ডাক বিভাগে আমার সমস্ত এভিডেন্স আছে, আপনারা উত্তর যদি না দেন এটা আপনাদের ব্যর্থতা। আচ্ছা, এটা তো অবশ্যই। বাংলাদেশের রয়্যাল এনফিল্ড কি তৈরি হচ্ছে অরিজিনালি এক্সপোর্ট ভার্সন? যদি রাস্তাঘাট যে আপনার দেশের রাস্তাঘাট তাহলে ভিখারি দেশ, এটা তো অফিসিয়াল স্বীকার করতে হবে। আমি বাবা ভিখারি, আমার রাস্তাঘাট নেই, তোরা বাইরে চলে যা, চালা। পেরুলি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমার রাইডার আজকে আমার রাইডার হিসেবে ছিল শেখ সম্রাট ফিরোজ আহমেদ। তো অনেক ভালো বাইক চালিয়েছে, যদিও মাঝে মাঝে আমার একটু ভয় লেগেছে। ও যখন আমার টুনটুনি, মানে আমি যাকে ভালোবেসে বলি টুনটুনি, আমার 80cc বাইক, 80cc বাইকে ও 70+ স্পিড তুলেছে। এ ধরনের একটা ভাঙাচোরা রাস্তা আমার মাঝে মাঝে, যেহেতু এটা আনন্দ রাস্তাতে অনেক সময় বিট থাকে বা ভাঙাচোরা রাস্তা থাকতে পারে। এর মধ্যেই ও 70+ ক্রস করেছিল আমার ছোট বাইকটা নিয়ে। আর এগুলো সাধারণত আপনারা জানেন যে ছোটো বাইকে বাতাসের যে একটা ধাক্কা, এটা মাঝে মাঝে হয়। তো যাই হোক, খারাপ লাগেনি, আমাদের জার্নিটা ভালো ছিল। এবং সামনে আমরা এসেছিলাম, পেরুলি টুর্নামেন্ট চলতেছে, ক্রিকেটের শ্যাডো টুর্নামেন্ট, রাতে যে টুর্নামেন্টটা হয়, ওই টুর্নামেন্টটা আমরা দেখব। তারপরে এখান থেকে আমরা হয়তো আলবিদা জানাবো। ছোটোবেলায় আমরা খেতাম আইসক্রিমের গোলা বলতাম আমরা, বিভিন্ন রং দিয়ে বানানো হতো। আজকে আমরা আবার খাচ্ছি অনেক বছর পরে, দেখা যাক। আমরা জানতেছি না কোন প্লেয়ার কত রান করছে, আমরা জানতেছি না কে না। ঠিক আছে, লাইট ঠিক আছে। এখনই আমরা, এবং শুধু টিম ম্যানেজমেন্ট, ওই দুই দলের টিম ম্যানেজমেন্ট ব্যতীত কেউ এখানে বসতে পারবে না। আমাদের এবং একজন বোলার সর্বোচ্চ 2 ওভার বল করতে পারবে। মাঠের চতুর্পাশে আমি এটা মজার মাল এটা করে দিছি। আটা ভাই সাইডে তো সরে দাও একটু। আরে দাও, এটা ঘুরে দাও।